আপনি শুনছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। আহ, সুপ্রিয় হ্যালো। বন্ধুরা, আহ, দীর্ঘদিন পর আজকে আপনাদের সামনে বাংলা চর্চা কেন্দ্রের পক্ষ থেকে দুজন কবি, সুপরিচিত কবি, একজন কবি প্রাবন্ধিক ঔপন্যাসিক, আরেকজন শিশু সাহিত্যিক এবং প্রাবন্ধিক কে ইসমাইল জসিম এবং কবি শাহিন মাহমুদকে নিয়ে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। আহ, দুজনই স্বস্বক্ষেত্রে ইতিমধ্যে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আপনারা সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকায় বিভিন্ন সংকলনে এবং সাংস্কৃতিক অঙ্গনে, সাহিত্য অঙ্গনে এই দুজনকে অনেকেই চেনেন। তো একজন কবি বা একজন সাহিত্যিক যখন তার সাহিত্য রচনা করেন এবং আহ, পাঠকের মাঝে এসে উপস্থিত হন, সেখানে তাদের লেখাই আমরা শুধু দেখি, লেখার সাথে অনেকেই পরিচিত থাকি, কিন্তু লেখালেখির অন্তরালে তাদের বেড়ে ওঠা, তাদের ভেতরের বিষয়, তাদের বিভিন্ন আহ, নানা দিক, সাহিত্য চর্চার পেছনে নানা দিক, অভিনয়ের পেছনে নানা দিক থাকতে পারে। আমরা আজকে সেগুলো, সেই বিষয়গুলো জানতে চাইবো। বন্ধুরা, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আমি বলবো অবশ্যই যে জিজ্ঞাসা থাকবে। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই জিজ্ঞাসাগুলো আমাদের ফেসবুক কমেন্টসে জিজ্ঞেস করতে পারেন। আমরা অতিথিদের কাছ থেকে সে সমস্ত বিষয়ে জানার চেষ্টা করব এবং সারা পৃথিবীর সর্বত্র যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কবি শাহিন মাহমুদ, আপনাকে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। বাংলা চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কেমন আছেন আপনি? শাহিন ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, শাহিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শাহিন ভাই কবি মনে হয় ইসমাইল, শুনতে পাচ্ছে না। ওনার মনে হয়, আমার মনে হয় নেটের সমস্যা আছে বা নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ, থাকতে পারে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। একইভাবে একই কথা আমি কবি ইসমাইল জসিমকেও বলবো যে আপনাকে আমরা স্টুডিওতে পেয়ে স্বাগত জানাই এবং দর্শকদের মাঝে আজকের এই উপস্থিতির জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এবং আপনার শুভেচ্ছা জানাই। তো সর্বোপরি জানতে চাচ্ছি, লকডাউনের এই সময় আপনি এখন পরে লকডাউন যদিও খুলে গিয়েছে, বন্ধ করোনা এখনো কাটেনি, তো এই সময় আপনার কেমন যাচ্ছে, আপনি কেমন আছেন? কবি ইসমাইল জসিম, আপনি কেমন আছেন? প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আজকের উপস্থাপক, বাংলা কাব্য চর্চা শিশু সাহিত্যিক কবি মঈনুদ্দিন শামীম ভাইকে। সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয়ভাজন কবি বড় ভাই শাহিন মাহমুদকে। আশা করি শাহিন ভাই ইতিমধ্যে লাইন কানেক্ট হয়েছেন, তিনি শুনতে পাচ্ছেন। শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ, আজকের লাইভ অনুষ্ঠানের সকল দর্শকদের। এই করোনা কাল, লকডাউন একটা শব্দ বা করোনা কাল, কোয়ারেন্টাইন, এগুলোর সাথে আমরা এই সময়কালের সাথে পরিচিত। লকডাউন যদিও বা এখন খুলে গেছে, সীমিত আকারে ছিল কোনো কোনো জায়গায়, কিন্তু করোনা কাল ব্যক্তি যদি আমরা ধরি, আসলে বিষয়টা হচ্ছে করোনা কাল। এই করোনা কালে একটি ইতিহাসের সৃষ্টি এখন। এই করোনা কালে আমরা এক একজন সৃষ্টিশীল মানুষ বা প্রতিটি মানুষের, পেশাজীবী মানুষ খুবই একটি বন্ধ্যাত্ব অবস্থায় ছিল, বন্দি অবস্থায় ছিল। কিন্তু বন্দি অবস্থায় থাকলেও বন্ধ্যাত্ব ছিল না। হ্যাঁ, কারণ সৃষ্টিশীল মানুষ এই সময়টাতে সৃষ্টি করার প্রেরণায় কাজ করেছে এবং এমনও হতে পারে অনেকের বেশ ভালো কিছু সৃষ্টি হয়েছে, একটা সুযোগ পেয়েছে। তো সেই সময়টা কেউ কাজে লাগাতে পেরেছে, কেউ হয়তো পারেনি।
আমরাও চেষ্টা করেছি কিছু কাজে লাগানোর জন্য। এবার পরবর্তী সময়ে বোঝা যাবে আমরা কি কাজ করতে পেরেছি। সর্বোপরি যদিও বা ভালো নেই বলা যায়, এরপরেও আমাদের ভালো থাকতে হয় বর্তমানের জন্য এবং ভবিষ্যতের জন্য। তো সেই সময়ে আমাদের সেইভাবেই দিনগুলো কাটছে। এবার জানতে চাই আমরা শামীম ভাইয়ের কাছ থেকে, শামীম ভাই কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে কবি শাহীন মাহমুদকে পেয়েছি, কবি ইসমাইল জসিমের কথা শুনলাম। শাহীন মাহমুদ ভাই, আপনাকেও স্বাগত জানাই। ইতিমধ্যে আপনাকে আমি অ্যাড্রেস করেছিলাম, আপনি হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো শুনতে পাননি। তো এখন শুনতে পাচ্ছেন আপনি? আপনি কেমন আছেন সবকিছু মিলিয়ে? শামীম ভাই, আমি শুনতে পাচ্ছি। আমি আসলে যান্ত্রিক ত্রুটির জন্য আমি আপনার কথাগুলো শুনতে পাইনি। আমি শুরুতেই আপনাকে অভিনন্দন জানাই। আপনি প্রবাসে বসে বাংলা সাহিত্য নিয়ে কাজ করে যাচ্ছেন এবং এই লাইভ প্রোগ্রামটি কন্টিনিউ করে যাচ্ছেন। আমি যতটুকু জানি অনেক পুরানো একটি ইমেজ নিয়ে অনেক আগে থেকেই আপনি এই প্রোগ্রামটি চালিয়ে যাচ্ছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর সাথে রয়েছেন আমার প্রিয় ভাজন ইসমাইল জসিম। ওনাকে পেয়েও আমি খুবই আনন্দিত এবং আমার ভালো লাগছে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে। ধন্যবাদ আপনাকে। আমাদের এই অনুষ্ঠানটা করোনাকালীন সূচনা পর্ব থেকেই আমি শুরু করেছি, খুব সীমিত আকারে, তবে বিভিন্ন জন খুব অভূতপূর্ব সাড়া পেয়েছি। আপনার বাংলাদেশের বেশ কয়েকজনের ইন্টারভিউ করেছি এবং সাথে সাথে কলকাতার কবি সুবোধ সরকারের ইন্টারভিউ করেছি। তারপরে আমেরিকা, কানাডা থেকেও বেশ কয়েকজনকে আমরা বাংলা চট্টগ্রামের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে নিয়ে এসেছি এবং ওনারা অনেক সুন্দর কথা বলেছেন এবং দর্শকদের কাছ থেকেও শোনা পেয়েছি। তো আজকে আপনাকে পেয়েও আমরা খুব আপ্লুত এবং আশা করছি আমাদের দর্শকরা বা আমাদের নিয়মিত শ্রোতারা এই অনুষ্ঠানটা, নিয়মিত দর্শক শ্রোতারা এই অনুষ্ঠানটা উপভোগ করবেন এবং আপনাদের দুজনের সাহিত্যের নানা দিক সম্পর্কে আলাপ আলোচনা করবেন, জানতে পারবে। শুরুতেই জানতে চাচ্ছি যে বিষয়টা হলো যে কি কবি ইসমাইল জসিম এবং শাহীন মাহমুদ দুজনকেই জানতে চাইবো যে আপনাদের সাহিত্য চর্চার কথাটা যদি বলতেন, সাহিত্য চর্চা কিভাবে শুরু করলেন, কিভাবে এই অঙ্গনে আসলেন। প্রত্যেকেরই এক পিছনে এক একটা প্রেক্ষাপট থাকে, যদি আপনি একটু বলতেন আমাদেরকে সে বিষয়ে, তাহলে দর্শকদের ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে। আমি বলছি শুরুতেই, আমি মূলত সাহিত্য চর্চা, আমার যে অঙ্কুরিদম বীজ তা প্রথম শুরু হয় আমার স্কুল জীবনে। দেয়ালিকায় লেখা থেকে আমি মানে এই উৎসাহটা পাই। আমি যখন নবম শ্রেণীতে পড়ি, আমি তখন স্কুল দেয়ালিকায় আমার একটি কবিতা ছাপা হয় এবং আমি খুব আনন্দিত হই এবং আমার ভালো লাগে। এই লেখাটি যখন দেয়ালিকায় গেল, আমার নামটা গেল, তখন থেকেই আমার মধ্যে এক ধরনের সুপ্ত বাসনা ছিল, আমি লেখালেখি করব, আমি কবিতা লিখব এবং অন্যান্য লেখাগুলো চালিয়ে যাব। সেটা অনেক আগের কথা, 1985 এর দিকের কথা। তখনই আমার মূলত লেখালেখির শুরু। পরবর্তীতে আমি যখন কলেজে আসি, কলেজে আসার পরে কলেজ ম্যাগাজিনে আমি একটি ছোট গল্প লিখি। এভাবেই আমার সাহিত্য অঙ্গনে হাতে খড়ি বলা চলে, বা আমার লেখালেখির প্রতি আমি মনোনিবেশ করি এবং আমার উৎসাহটা যখন একটা দুটো এভাবে বের হতে থাকে, আমার উৎসাহটা আস্তে আস্তে বেড়ে যায় এবং আমি এভাবেই মূলত সাহিত্যে প্রবেশ করি। শামীম ভাই, শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এটা ঠিক কত সালের দিকে আপনি যে দেয়াল পত্রিকার মাধ্যমে আপনার সাথে আমি এটা হচ্ছে 1985, 1985 সালে। 1985 সালে, হ্যাঁ, 1985 সালে, 88 সালে আমার কলেজ ম্যাগাজিনে লেখা যায় এবং পরবর্তীতে আমি আস্তে আস্তে লেখার গুলো বিভিন্ন ম্যাগাজিনে আস্তে আস্তে যাই।
সাল থেকে আমার দৈনিকে সর্বপ্রথম চট্টগ্রামের একটি স্বনামধন্য পত্রিকা এই দৈনিক আজাদীতে আমি একটা ছোট গল্প লিখি। ওই 90 সাল থেকেই আমার মূলত এই এই গল্পটি ছাপানোর পরেই আমি অনেক বেশি পরিমাণ উৎসাহ পাই এবং আমি লেখালেখি চালিয়ে যাব, স্বপ্নটা আমার সুদৃঢ় হয়। ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসছি, আমরা আসছি এই পর্যায়ে কবি ইসমাইল জসিমের কাছে। কবি ইসমাইল জসিম, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি না শামীম ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমি যে না, বিষয়টা জানতে বলেন। চাচ্ছি, হ্যাঁ, আপনার বলেন। সাহিত্য আপনার সাহিত্যের সূচনাটা কিভাবে ঘটলো, আপনি একটু কাইন্ডলি যদি আমাদেরকে আজকে বলতেন। হ্যাঁ, প্রতিটি লেখকেরই দেখা যায় আসলে এই লেখক হয়ে ওঠার পেছনে কিংবা লেখার পেছনে কিছুটা ইতিহাস কিংবা কিছুটা পূর্বসূত্রি থেকেই যায়। আমিও ঠিক স্কুল লাইফেই লেখালেখি শুরু করেছিলাম, এটা নিজে নিজে, কিন্তু তেমন কোনো প্রকাশ পাইনি। আমি কলেজে যখন পটিয়া সরকারি কলেজে পড়তাম 88-89 সালে, সেই থেকে আমার লেখালেখিটা শুরু। আমার মামা মোহাম্মদ ইসহাক চৌধুরী, তিনি একজন পুঁথি গবেষক। সেই ইসহাক চৌধুরীর হাত ধরে আমার লেখালেখির শুরু। আমার প্রথম লেখা পাঠ করি আমি পটিয়া সচেতন সাহিত্য গোষ্ঠী মালঞ্চের একটি সাহিত্য আসরে। আমার প্রথম লেখা প্রকাশিত হয় চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা পত্রিকার ছোটদের মজলিস পাতায়। সেই 1989 নভেম্বর মাসের কথা। তারপর ডিসেম্বরে একটা লেখা ছাপে দৈনিক আজাদীতে। সেই থেকেই আমি মূলত লেখালেখি শুরু করি ছড়া দিয়ে। এরপরে আমি বিভিন্ন পত্র পত্রিকায়, ম্যাগাজিনে লেখা কন্টিনিউ রাখি। দীর্ঘ গ্যাপ হয়েছিল আমি যখন প্রবাসে আসি তখন। এরপর আবার লেখালেখিতে ফিরে আসি এবং লেখার চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ শামীম ভাই। আপনাকে লেখালেখির জগতে অনেক ব্যাক পাওয়ার পরে, মাঝখানে বিরতির পরেও দ্বিতীয়বার আসার জন্য আমরা স্বাগত জানাই, কারণ এরপরে আমরা আপনার কাছ থেকে অনেক শিশু সাহিত্য জগতে অনেক ভালো লেখা পেয়েছি এবং শিশু সাহিত্য মদিরা সেই লেখাগুলো সানন্দে গ্রহণ করেছেন। আমরা আসছি কবি শাহিন মাহমুদের কাছে। কবি শাহিন মাহমুদ, আপনি লেখালেখি শুরু করেছেন এবং আপনার প্রথম পত্র পত্রিকায় প্রকাশনার কথাও বলেছেন। আমি যদি আজকে একটা কথা জিজ্ঞেস করি যে এটা একান্তই অনুভূতির ব্যাপার, কিন্তু সেই অনুভূতিটা আমাদের মাঝে আপনি শেয়ার করবেন যে প্রথম লেখা প্রকাশ হওয়া এবং প্রথম বই প্রকাশ হওয়ার পর আপনার কাছে কেমন লেগেছিল, আপনি কেমন অনুভব করেছিলেন? ধন্যবাদ শামীম ভাই। শুনতে পাচ্ছেন শামীম ভাই? হ্যালো। জি হ্যাঁ, বলেন। আমি শুনতে হ্যালো। পাচ্ছি, আমি হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আমার, হ্যাঁ হ্যাঁ জি, আমার আমি তো এই দৈনিকে লেখার পরে অনুভূতিটা তো যতটুকু পারলাম বললাম। আমার 1994 সালে আমার প্রথম উপন্যাস, আমি উপন্যাস দিয়েই শুরু করেছিলাম মূলত। আমার উপন্যাস অন্তগুড়ো দিশা, প্রথম উপন্যাস, একটি প্রেমের উপন্যাস। ওই উপন্যাসটি প্রকাশিত হয়। এটি আমার জীবনের প্রথম একটি স্মরণীয় এবং মানে মনে রাখার মতো একটি ঘটনা। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফাইনাল মাস্টার্স পড়ি। আমার প্রথম উপন্যাস অন্তগুড়ো দিশা যখন বের হয়, স্বরলিপি প্রকাশনীটা বের করেছিল। এই উপন্যাসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বন্ধুরা তৎকালীন আমলে, অর্থাৎ 1994 সালে আমার 1000 কপি বই সেল হতে আমার মনে হয় 6 মাস টোটাল সময় লাগেনি। 5-6 মাসের ভিতরে আমার সমস্ত কপিগুলো সেল হয়ে গেছে। এবং সবচেয়ে মজার বিষয়, আমি তো তখন তরুণ, আমার প্রথম লেখা। অনুভূতিটি কি যে অন্যরকম একটা অনুভূতি হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে শাহিন মাহমুদের প্রেমের উপন্যাস অন্তগুরু দিশা একটা পোস্টারিং করে বগিতে লাগানো হয়েছিল, বিভিন্ন ফ্যাকাল্টিতে ছিল।
এবং আমার বন্ধুরা, আমাদের ডিপার্টমেন্টের এবং অন্যান্য ডিপার্টমেন্টের বন্ধু বান্ধবীরা সবাই 10 কপি, 15 কপি, 20 কপি। তখনকার আসলে সময়টা খুবই সুন্দর ছিল। সবার মধ্যে যে আন্তরিকতা ছিল, এবং এখনকার মতো কিন্তু এই অবস্থা ছিল না। সবাই একজনে একজনের প্রতি খুবই আন্তরিক ছিল। আর তখন সাহিত্য অঙ্গনে ফোর্স সেল বলে একটা কথা ছিল, অর্থাৎ বন্ধুরা এদেরকে বলতাম যে তুই 10টা নে, তুই 10টা নে, এভাবে আমার সব কপিগুলো সেল হয়ে গিয়েছিল। এবং আমি আমার প্রথম উপন্যাস দিয়েই আমার মধ্যে একটা স্বপ্নের যে স্বপ্ন বুনন হয়েছিল, সেটি এখনো আমাকে মানে আপ্লুত করে এবং আনন্দিত করে। আমি সেই যে শুরু করলাম, এবং এক ধরনের সুখস্মৃতি, যে সবাই আমাকে বললো যে তুমি তরুণ বয়সে এত বড় একটা উপন্যাস লিখে ফেললে, বেশ ভালো হয়েছে, যখন কমপ্লিমেন্ট করলো। আবার অনেকগুলো, জানেন, আমি প্রথম উপন্যাস লেখার পরে অনেকগুলো চিঠি পেয়েছি। আমাদের ওই আমলে তো আসলে চিঠিটা ছিল, মোবাইল তেমন একটা মোবাইল ছিল না, মোবাইল ছিল না বললেই চলে, চিঠি ছিল। তো আমি কিন্তু আমার পাঠক থেকে, শুধু রাঙ্গামাটি থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে আমি চিঠি পেয়েছি। কেন আপনি এই ধরনের কাহিনী লিখলেন, কেন আপনি সাগরকে এইভাবে নির্বাসিত করলেন, অর্থাৎ উপন্যাসের নায়ক ছিল সাগর সামহাও, পরবর্তীতে কেন দিশা আপুকে মেরে ফেললেন, এই যে অনুভূতি, আর সেটা কিন্তু আমি আমার পরবর্তী লেখায় পাইনি। এই প্রথম উপন্যাস আমাকে সেই সুখ স্মৃতিগুলো এখনো ভাবাই, এবং আমি এখনো এই, আমার চোখে ভেসে ওঠে সেই সব ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার পেছনের সুখের স্মৃতির কথা আমরা শুনে আমরা বেশ আপ্লুত, এবং নতুনরাও, আত্মীয় নতুনরাও সে ধরনের অনুভূতি নিশ্চয় ফিল করেন। যে কোনো লেখকই, যে কোনো কবি যখন তার বই প্রকাশ হয় তখন তার অনুভূতিটা কেমন হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো এক একজনের অনুভূতি এক এক রকম। আপনারটা শাটল ট্রেনের কথা বললেন, আমি মনে হয় শাটল ট্রেনের সেই দিনগুলোতে ফিরে গেছি। আপনার সুখের কিছু অংশ শেয়ার করতে হলেও পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, একইভাবে জসিমকে যদি জিজ্ঞেস করি যে আপনার প্রথম বই প্রকাশ হওয়ার পরে আপনার কাছে কেমন লেগেছিল, এবং সেটা ঠিক কবে নাগাদ আপনার বইটা প্রকাশ হয়েছিল, এবং প্রকাশনার বিষয়ে আপনার যদি কোনো বিড়ম্বনা থেকে থাকে সেটুকুও যদি শেয়ার করতেন তাহলে আমরা জানতে পারতাম বিষয়টা। ধন্যবাদ শামীম ভাই। এতক্ষণ আমি শুনলাম কবি শাহীন মাহমুদের প্রথম উপন্যাসের কথা। যদিও শাহীন মাহমুদের সাথে তখন আমার কোনো পরিচয় ছিল না, অনেক পরে আমার তার সাথে পরিচয়। আমার প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ছিল কুকুর নাচন দেখে যা। এটা একটি ছড়া কবিতার বই। প্রথম বই কিংবা প্রথম সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কি আনন্দ মা এবং বাবার, সেই দুজনের আনন্দটুকুই পাওয়া যায় একজন লেখকের প্রথম প্রকাশিত বই। যে অনুভূতিটুকু আমি তখন পেয়েছিলাম, আমার অনুভূত হয়েছিল ঠিক প্রথম সন্তানের মতো। প্রকাশনার ক্ষেত্রে কোনো ব্যাগ পেতে হয়নি আমার, কারণ আমার বইটি প্রকাশনার দায়িত্ব নিয়েছিলেন শৈলী প্রকাশন, শ্রদ্ধাভাজন কবি, আমার প্রিয় আদর্শ শিশু সাহিত্যিক কবি রাশেদ রূপ। তিনি তখনকার সময়ে লেখক বানাতেন, তাকে লেখক বানানো কারিগর বলা হয়। তিনি লেখক সৃষ্টি করতেন, ধরে ধরে সৃষ্টি করেছেন লেখকদের। আমরা বলতে গেলেই তার অনুপ্রেরণায় আজকে আমাদের লেখালেখি সচল রয়েছে। এই রাশেদ রূপ যদি না হতেন, না বলতেন, তখন হয়তো আমার কোনো বই প্রকাশিত হতো না। আমি ঠিক বিদেশে আসার 2 মাস আগেই, আমি যখন প্রবাসে আসার স্থির করেছি, ঠিক তার 2 মাস আগেই আমি বইটা প্রকাশ করেছি। এক প্রকার জোর করে আমাকে বললেন, তোমার লেখা দাও, তোমার একটা বই হওয়া দরকার। আমি সে 89 সাল থেকে শুরু করে 2002 পর্যন্ত, দ্যাটস মিন 1.5 যুগেরও বেশি লেখালেখি করার পরও বই করার কোনো সাহস দেখাতে পারেনি। আমার অনেক জুনিয়ররাও বই বের করেছিলেন তখন,
কিন্তু রাশেদ ভাই বললেন না, তোমার একটা বই হওয়া দরকার এখন। তখন আমি পাণ্ডুলিপি রেডি করি, রাশেদ ভাইকে কিছু লেখা দিই, তিনি ওখান থেকে মনোনীত করে কিছু লেখা বাছাই করে আমার একটি বই করে দেন। বইটার নাম হচ্ছে কুকুর নাচন দেখে যান। তিনি সহযোগে এর প্রকাশনা উৎসবও করেছেন। তখন উপস্থিত ছিলেন ডক্টর মাহবুবুল হক স্যার, ডক্টর সৌরেন বিশ্বাস স্যার, ডক্টর মহবুল আজিজ স্যার, তৎকালীন প্রেস ক্লাবের সভাপতি আবু সুফিয়ান ভাই, সবাই উপস্থিত ছিলেন। এবং সেই অনুষ্ঠান কিংবা বই প্রকাশের যে অনুভূতি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যে অনুভূতি আমি ঠিক পেয়েছিলাম আমার প্রথম সন্তানকে যখন আমি কোলে নিয়েছিলাম, সে আনন্দটুকু আমার মনে হয়েছিল যেমন আসলে একজন লেখকের যে বাবার জন্য যেমন একটা সন্তানের ভূমিষ্ঠ হওয়ার যে আনন্দ, একজন লেখকের ক্ষেত্রেও ঠিক প্রথম সন্তানের মতো একটি প্রথম বই প্রকাশের আনন্দ ঠিক ততটুকু। হ্যাঁ, ধন্যবাদ। অনেক সুন্দর কথা শুনলাম এবং আপনি একজন ভাগ্যবান যে আমি মনে করবো রাশেদ রুফ চট্টগ্রামে বসে সাহিত্য চর্চা করছেন, কিন্তু উনি সাহিত্যের ঘুরি। তো উনি চিনতে ভুল করেন না কার ভেতর প্রতিভা আছে এবং সেটা কিভাবে বিকাশ করিয়ে আনতে হবে। এরকম রাশেদ রুফদের মতো লোক বাংলাদেশে বাংলা সাহিত্যে খুব কম। এবং আমি ঢাকাতে সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নাটক চৌধুরীর কথা শুনেছি এর আগে। আমি তার স্বল্পকালীন সান্নিধ্য পেয়েছিলাম এবং স্বল্পকালীন সান্নিধ্য পেয়ে আমি দেখেছি যে আমি সবচেয়ে কনিষ্ঠ হতে পারে আমার পরিচিত লোকের ভিতরে, কারণ উনি আব্দুল মাহমুদ সৈয়দ, শামসুর রহমান আল মাহমুদ, তারপরে ইবি হাশেম খান, এদেরকেও কিন্তু উনি প্রেটেন্ড করেছেন, বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন এবং এদের থেকে অনেক উৎকৃষ্ট মানের কাজ আদায় করেছেন। তিনি কিন্তু সবসময় পেছনেই ছিলেন, একটা পত্রিকার সম্পাদক বলেই, বাট একটা ক্লিন বলা হয়ে থাকে। আমি যদি এই কথাটা বিষয়টা বলতে চাই তাহলে সেটা অত্যুক্তি হবে না, এবং আপনার কথাতে সেটাই প্রকাশ হলো। আমার কাছে শুনে অত্যন্ত ভালো লাগলো। আপনাকে অভিনন্দন। এবং আপনার প্রথম বই দিয়ে আপনি আসলে পরেও আমরা আরো অনেক কথা পেয়েছি। একইভাবে যদি আমি কবি শাহীন মাহমুদকে বলি যে আপনি একাধারে কবি, একাধারে ঔপন্যাসিক, কথাসাহিত্যিক এবং অভিনেতা, তিনটি বা চারটি অথবা সাংস্কৃতিক কর্মী হিসেবে যদি যোগ করি তাহলে বহুমুখী প্রতিভার অধিকারী। কিন্তু কোন বিষয়টি আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আজকের এই অনুষ্ঠানে যদি আমাদেরকে একটু বলতেন তাহলে একটু আমরা কৃতার্থ হই। শামীম ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার কথার সূত্র ধরে প্রথমে আমি একটু বলি, রাশেদ রুফ ভাই, যেটা ইসমাইল জসিম ভাই বললেন, আপনি বললেন রাশেদ রুফ লেখক বানাতেন। আমি একটু দ্বিমত করতে চাই। রাশেদ রুফ ভাই লেখক বানাতেন না, এখনো বানাচ্ছেন। দৈনিক আজাদী এখনো লেখকদের ওয়ার্কশপ হিসাবেই চিহ্নিত এবং এটা একটা মডেল হয়ে আছে। রাশেদ রুফ ভাইয়ের হাত ধরে কিন্তু চট্টগ্রামে লেখক সৃষ্টি হচ্ছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। ওটা চলে আসছে, দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলে আসছে, এখন আরো বেশি হচ্ছে। এখন দৈনিক আজাদীতে নতুনরা সুযোগ আরো বেশি পাচ্ছে লেখার, এবং এই নতুনদের থেকে বাছাই করে 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 ভালো লেখকগুলো কিন্তু অন্য দৈনিকগুলোতে যাচ্ছে। অর্থাৎ রাশেদ রুফ ভাইয়ের কন্ট্রিবিউশন সাহিত্য অঙ্গনে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর আমি আমাকে যে প্রসঙ্গটা বলতে বললেন, আমি আসলে আমি খুব ছোটবেলায় মানে 1988 সালে একটা ছোট্ট করে একটু ঘটনা বলি। 1988 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানে যাই। এক খুব কাছের আত্মীয়ের বাসায় থাকি এবং ওখানে আমি একটা চলচ্চিত্র আন্দোলন, তখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন হচ্ছিল, চোখ চলচ্চিত্র চক্র নামে একটা সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। খুবই তরুণ বয়স, এবং ফাইনালি আমি খুব চিন্তা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অর্থনীতি ডিপার্টমেন্টে আমার অ্যাকাউন্টিং এ আসে নাই, ম্যানেজমেন্টে আসে নাই, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের মানুষ। অর্থনীতিতে আমার লিস্ট ছিল, তাও পিছনে ওয়েটিং লিস্টে ছিল। আমি খুব আশাহত হয়ে যাই যে মানে আমি তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না। তো আমি
জাহাঙ্গীরনগর অথবা জগন্নাথে ট্রাই করার চেষ্টা করলাম, কিন্তু আমার মাথায় কাজ করলো যে কি আমি আসলে ঢাকায় আমাকে থাকতে হবে। আমি ততদিন পর্যন্ত আমি কিন্তু এই চলচ্চিত্র চক্রের সাথে চলচ্চিত্র চক্রের সাথে ইনভলভ হয়ে যাই, এবং আমি একটি স্বল্পদৈর্ঘ্যের সাথে রীতিমতো রিহার্সাল করি এবং ছবিটি অভিনয় করি। কিন্তু প্রসঙ্গত এটা কিভাবে কিভাবে আমার বাবা জেনে যায় চট্টগ্রামে। আমার বাবা জানার পরে আমার বাবা একটা সুপ্ত প্ল্যান করে যে না, ওকে ঢাকায় মানে থাকতে দেয়া হবে না, ও এনি হাউ চট্টগ্রামে চলে আসবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বে, না হয় চিরাং কলেজ, কমার্স কলেজ, যে কোনো এক জায়গায় পড়বে। ঠিক সেইভাবে আমার আর চলচ্চিত্রে কাজ করা হয়ে ওঠেনি। আমার মানে শখের জায়গা ছিল চলচ্চিত্র। তারপর আর এরপর যখন লেখালেখির রসটা আস্বাদন করতে শিখলাম বা শুরু করলাম, তখন তো লেখালেখি মধ্যেই চলে আসলাম, এবং এই লেখালেখিকেই আমার সবচেয়ে বেশি তৃপ্তির জায়গাটা আমি মনে করি লেখালেখি আমাকে এনে দিয়েছে, এবং আমিও তৃপ্তি পাই লেখালেখির সাথে জড়িত থেকে, এবং এই লেখালেখিটাই আমার এখন একমাত্র ধ্যান এবং জ্ঞান। তবে আমি চলচ্চিত্রের সাথে জড়িত এখনো, নাও আমি ওই সংগঠনের সাথে জড়িত, আপনি হয়তো জানবেন, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাথে জড়িত, এবং ওটাকে নিয়েও আমরা কাজ করছি। সামনে হয়তো আমাদের কোনো ভালো ছবি বা অভিনয় এসব নিয়েও আমরা এগোবো, এবং ওপার বাংলা এপার বাংলা মিলেই কাজ হচ্ছে। ইনশাল্লাহ ওগুলো থাকবে। তবে আমার লেখালেখির অঙ্গনে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কবিতা লিখে। গল্প উপন্যাস যেটুকু লিখি অত সময় বের করতে পারি না বলে হয়তো ওগুলো পাশ কাটিয়ে যাওয়া, বাট কবিতায় স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ শামীম ভাই। ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক সুন্দর কথা শুনলাম। তো যেহেতু বিভিন্ন মাধ্যমের বহুমুখী প্রতিভার অধিকারী হয়েও আপনি কাব্য চর্চাও সবচেয়ে বেশি পছন্দ বোধ করেন, তো অবশ্যই আমরা আপনার একটা কবিতা শুনতে পারি। যদি একটা কবিতা তাহলে একটা কবিতা যদি আমাদেরকে পড়ে শোনাতেন তাহলে একটু ভালো হতো। ভাই আমি আমার লেখা, আপনি তো জানেন, সমকাল বা এই বর্তমান অবস্থায় আমেরিকায় যে নিপীড়ন, কালো মানুষের উপর নিপীড়ন, এই কালো মানুষের নিপীড়নের উপর আমার একটি কবিতা আছে, বেশ লম্বা কবিতা। আমি ও কবিতার কিছুটা অংশ আমি আবৃত্তি করে আপনাদেরকে শোনাতে চাই। কবিতার শিরোনাম জর্জ ফ্লয়েডের জন্য এলিজি। ব্ল্যাক লাইফ সেন্টারে আমিও নাম লিখেছি। এশিয়ার এক তামাটে বর্ণের যুবক আমি। গায়ক বিয়ন্স, বাস্কেট খেলোয়াড় লেব্রন জেমসের মতো আমিও ঘুমোতে পারি না। ঘুমের ভেতর জর্জ ফ্লয়েড ভর করে আমার শরীরে। শ্বেতাঙ্গ পুলিশ হাঁটু দিয়ে চেপে ধরেছে আমার টুটি। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। সেভ মি, সেভ মি প্লিজ, আই কান্ট ব্রেথ, আই কান্ট ব্রেথ। দয়া করো, আমাকে বাঁচাও। এক ভয়ঙ্কর দুর্বিষহ কাটছে আমার প্রতিটি নির্গম রাত। অথচ আমি এশিয়ার। আমি এশিয়ার এক তামাটে যুবক। আমি মানুষ। জর্জ ফ্লয়েডও মানুষ ছিলেন। শ্বেতাঙ্গ বর্বর তোমরা পুলিশের পোশাক পরে একের পর এক হত্যা করছো এরিক গান্ডার, মাইকেল ব্রাউন, ওয়াল্টার স্কট, ফ্রেডি গ্রের মতো নিষ্পাপ কালো মানুষগুলোকে। মিস জেফারসনের শোবার ঘরের জানালা দিয়ে গুলি করে তোমরা তাকে মেরে ফেলেছ। তোমরা সাদা বর্ণের দাম্ভিকতায় মানবতা লুণ্ঠিত করে পৃথিবীর মেন্টরশিপ হাতের মুঠোয় পুড়তে চাও। I hate you democracy, I hate your mentorship, I hate your violence. ধন্যবাদ শামীম ভাই। অনেক অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো আপনার কবিতাটা। বর্তমান সময়ের কেন্দ্র করেই এই কবিতা তৈরি হলেও যুগে যুগে নিপীড়িত নিষ্পেষিত বর্ণ বৈষম্যের শিকার মানুষের প্রতিনিধিত্ব করবে আপনার এই কবিতা বাংলা সাহিত্যের জন্য। অনেক ধন্যবাদ, অনেক ভালো। এখন আমরা কবি যদি একটা কবিতা শুনতে পারি আপনার কাছে, হাতের কাছে যদি আপনার কোনো লেখনী আমি অনুরোধ করবো যেন তিনি আমাদেরকে একটা
পড়ে একটা কবিতা বা কিছু কবিতা পড়ে শোনান অন্তত। ওনার কিছু কবিতার ভক্ত অনেক। আমি মুগ্ধ হলাম কবি শাহীন মাহমুদের কবিতা শুনে। এই কবিতাটি আমার কিছুদিন আগেও শোনা হয়েছে একজন আবৃত্তিকারের কণ্ঠে। চমৎকার আবৃত্তি করেছিলেন তিনি, এবং সেই পুরো কবিতার আবৃত্তি আমি শুনে নিজেকে আসলে ধরে রাখতে পারিনি একজন এশিয়ার তামাটে যুবক হিসেবে। যুগে যুগে আসলে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গের উপর যে জুলুম নির্যাতন করেছে তারই একটি প্রতিবাদ কবি শাহীন মাহমুদের এই কবিতাটি। এরকম একটি কবিতা উপহার দেওয়ার জন্য আমি কবি শাহীন মাহমুদকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার একটি কিশোর কবিতা আজ পড়ে শোনাচ্ছি। কিশোর কবিতাটির নাম হচ্ছে প্রজাপতি। রং বেরঙের শাড়ি পরে গুনগুনিয়ে মিষ্টি সরে যাচ্ছ কোথায়, ডানাই ঘরে ভর। দুর্বাগাসের মাঠ পেরিয়ে বন কুশির বাঁধন যাই ছাড়িয়ে মন। প্রজাপতি ছুটছে নিরন্তর, হাওয়ার রেলে বাসিয়ে দুটি ডানা। রোজ বিকেলে দিচ্ছ কেমন হানা, গোলাপ টগর জুই চামেলি ফুলে, নাকে তো নয় পায়েতে নও গ্রাণ। আপন মনে জুড়িয়ে সবুজ প্রাণ, জমিয়ে রাখা মনের দুঃখ ভুলে। আমারও মন তোমার মতো ঠিক, রঙিন হাওয়ায় ছুটছে দিক বেদিক। তোমার প্রেমে পড়েই থাকে মন, তোমার রঙে নিজকে রাঙাই ঢের। সূর্য ডুবার লগ্নটাকে পাই কি করে টের, তোমায় নিয়ে ভাবছি সারাক্ষণ। প্রজাপতি একটু শোনো বলছি কানে কানে, বারেক ফিরে তাকাও দেখি আমার পানে। থামাও তোমার উড়ার গতি, একটুখানি বসো যদি আমার হাতে। বন্ধু হতে চাইলে আমি তোমার সাথে, বলো তেমন কি আর ক্ষতি। ধন্যবাদ শামীম ভাই। অনেক সুন্দর, অনেক সুন্দর। ইসমাইল জসিম ভাইয়ের কবিতাগুলো আমি খুব ভক্ত ওনার, আসলে কিশোর কবিতার। উনি এত সুন্দর করে অন্তমিল ঠিক রেখে যেভাবে পড়েন বা লিখেন, আমি অভিভূত হই। আমি পারি না ওনার মতো অন্তমিল ঠিক রেখে লিখতে। ছোটদের কবিতা লেখার জন্য উনি মডেল, আসলে অসাধারণ লিখেন। ধন্যবাদ শাহীন ভাই। আমার কাছে বেশ ভালো লেগেছে একজন পাঠক পেয়ে আমি। আমিও ছোটবেলায় শিখতাম, তবে এভাবে কবিতা লেখে বন্ধুত্ব পাতা যায়, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক মুগ্ধ করেছে। প্রজাপতি রঙিন পাখায় ভর করে যদি একটু এই ডাল থেকে ওড়ালে উড়াল দিতে পারতাম ততই না ভালো হতো। ছোটবেলার সেই শিশু মানসিকতায় এক উড়ন্ত আমি কবি ইসমাইল জসিমের সুন্দর একটা কিশোর কবিতা শুনে বেশ ভালো লাগলো, মুগ্ধ করেছেন। যদি এখন আমি কবি শাহীন মাহমুদের কাছে আসি এবং তাকে বলি যে আপনার সমসাময়িক বর্তমান বাংলা সাহিত্য সম্পর্কে যদি কিছু কথা বলতেন, কাদের লেখা আপনার ভালো লাগে, যারা আমি যে এখন বোঝাতে চাচ্ছি যে বর্তমান সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের কবিতাগুলো থেকে আপনার কোনো আলোচনা আছে কিনা বা আপনার কোনো অবজারভেশন আছে কিনা, এই বিষয়ে জানতে চাচ্ছি। শামীম ভাই ধন্যবাদ। আমি আসলে একটু ব্যতিক্রম শোনাবে। আমি কোনো কবিকে অনুসরণ করি না। আমার অনেক কবির লেখা ভালো লাগে। এখন কবিদের মধ্যে এই যে কিছু মতবাদ এবং কিছু এই গ্রুপিং সৃষ্টি হয়ে গেছে। কেউ বলছেন উত্তর আধুনিকতা নিয়ে এগুচ্ছেন, কেউ অধুনাবাদ বলছেন, কেউ আধুনিক বলছেন। নানা ধরনের কবিদের কনসেপ্ট এখন আমাদের দেশে আছে। তবে আমি সাধারণত বর্তমানে যারা লিখে তরুণ প্রজন্মের যে কবিতাগুলো, এই কবিতাগুলো আমার কিছু কিছু কবির কবিতা অসাধারণ ভালো লাগে। মুজিবুর রহমান, বকি বকশী, ওবায়দ আকাশ,
তারপর আমার চট্টগ্রামে দু একজন কবি আছেন যাদের কবিতা আমার ভালো লাগে, কিন্তু সবার কবিতা তো আসলে কবি কবি তো কবিতা লিখে প্রধানত নিজের জন্য, এবং পরবর্তীতে পাঠক যারা কবিতার থিম উদ্ধার করতে পারেন, কবিতার রস আস্বাদন করতে পারেন, তারা তাদের মতো করে ভেবে নেন এবং তারা ধরে নেন কবিতাটা তাদের জন্য লেখা হয়েছে বা তার জন্য লেখা হয়েছে। আমি আমার কবিতায় সব ধরনের মতবাদকে ঠাঁই দিয়েছি। আমি প্রেজেন্ট সিচুয়েশনকে নিয়ে লিখছি, আমি ক্লোজ এন্ডিং কবিতা লিখছি, আবার নন ক্লোজ এন্ডিং কবিতা লিখছি, এবং আমার কবিতায় শুধু আমিত্ব যে থাকবে বা আমার কবিতা একটা কনক্লুশন থাকবে, আমি কনক্লুশন দিয়েও লিখছি, কনক্লুশন লেসও লিখছি। আমি প্রকৃতিকে নিয়ে ভাবছি, আমি উদ্ভিদের আহ একটা একটা গাছকে নিয়ে, একটা প্রাণীকে নিয়ে আমি কবিতা লিখছি। অর্থাৎ আমার ভাবনা চিন্তা চেতনায় আমি সব ধরনের বিষয়গুলোকে কনসেপ্ট আকারে আমি নিয়ে আসছি। এমন নয় যে আমি আধুনিকতার সংজ্ঞার ভিতরে ফেলে আমি শুধু কবিতা, আধুনিক কবিতা বলতে যেটি বুঝাই মানবিককে নিয়ে, মানুষের চিন্তা ভাবনা নিয়ে, ব্যক্তি রস আস্বাদন এবং একটা প্রতিষ্ঠান, একটা দেশকে নিয়ে ভাবতে গিয়ে শেষ পর্যন্ত কি হতে পারে এই কনক্লুশন দিয়ে কবিতা লিখছে। বর্তমান প্রজন্মের যে কবিতা একটু ডিফারেন্ট, যে কবিতাগুলো হচ্ছে আমি সেই ধরনের কবিতাও লিখছি। তো আমি শামীম ভাই আপনাকে নির্দ্বিধায় বলতে চাচ্ছি, আমার কোনো গুরু নেই, আমার কোনো মানে মতাদর্শ নেই, আমার কোনো আইকন নেই সাহিত্য অঙ্গনে, বিশেষ করে কবিতায় যে আমি একে ফলো করি। আপনি আমার কবিতা যদি পড়েন, আপনি দেখবেন একটা লাইন কোনো কবির সাথে আপনি মিল পাবেন না। আমি আমার মতো করে লিখি। অনেকে তো অনেকের ছাপ পড়ে যায়, অনেক রকম ছাপ পড়ে। আমি আমার মতো লিখে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কবিতা কতটুকু হয় সেটা পাঠকই বুঝবে, বাট আমি সব সময় আমার ধাঁচে, আমার ফ্রেমে আমি কবিতা লিখি। এবং ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কি তাহলে মনে করছেন যে আপনি নিজস্ব একটা ধারা তৈরি করতে পেরেছেন, এবং যদি আপনার নিজস্ব একটা ধারা যদি আপনি নির্মাণ করতে যান, তাহলে আপনি সেই ধারা বা সেই শৈলীকে নিয়ে আপনার চূড়ান্ত গন্তব্য কোথায়, এই মানে এই প্রসঙ্গে একটু জানতে চাই, যদি কিছু বলতেন। আপনার কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো নিয়ে? আমার তো আসলে পরিকল্পনা বলতে, একজন লেখকের পরিকল্পনা হচ্ছে লেখা সৃষ্টি করা এবং সৃষ্টিশীল ভাবে এগিয়ে যাওয়া। আমার লেখাগুলো যদি আমার আমার ভাবনায়, চিন্তায়, চেতনায় যদি কোনো লেখা এসে থাকে এবং আমি যদি প্রতিনিয়ত লিখে যাই, আমার লেখাগুলো মলাটবন্দি হয়, আমার লেখাগুলো মূল্যায়ন হয়, তাহলে তো আমি আবার চিন্তা চেতনার এবং ভাবনার প্রান্তসীমে পৌঁছে গেলাম। এবং তখন কি দেশ আমাকে নিয়ে ভাববে। আমি ভালোটা দিতে চাই, আমার ব্যক্তিগত কোনো ভাবনা নেই। আপাতত লিখছি, লিখে যাচ্ছি, ভালো প্রকাশক পেলে এবং গ্রন্থ বের হলে হবে, এবং একসময় যদি মূল্যায়ন হয়, সত্যের মূল্যায়ন হয়, ভালো লেখার মূল্যায়ন হয়, এবং তাহলে একটা প্রতিযোগিতায় যদি এসে যায় যে ভালো লেখক বা ভালো কবিতা লিখেন বা ভালো লেখা উনি সৃষ্টি করেছেন, তাহলে মূল্যায়ন হবে। আমার আপাতত শামীম ভাই কোনো ধরনের প্ল্যান নেই, তবে আমার একটাই প্ল্যান, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি লিখে, আমার কলম চলবে। এই অনেক ধন্যবাদ কবি শাহীন মাহমুদ। একই বিষয় যদি আমি আপনাকে অবশ্য পরপর দুটো বিষয় জানতে চেয়েছিলাম, এখন সেই বিষয়গুলো নিয়ে আমি কবি ইসমাইল জসিম, আপনার সমসাময়িক, আপনি যেহেতু একটু ভিন্ন ধারা নিয়ে লিখছেন কবি শাহীন মাহমুদ থেকে, তো আমি আপনার কাছ থেকে শিশু সাহিত্যের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাই। আপনি কি মনে করেন বর্তমান যে শিশু সাহিত্য চর্চা হচ্ছে, একটা বিষয়। দ্বিতীয় যেটা হলো যে কি শিশু সাহিত্যেও কিছুটা ভাঙচুর হচ্ছে, সেই ভাঙচুর একটু আগে যে শাহীন মাহমুদ বললেন যে অন্ত মিল দিয়ে বিভিন্ন ছন্দগুলো মিল রেখে প্রকরণগত দিক থেকে ভিন্নতা দেখে, বিষয়বস্তু থেকে আঙ্গিকগত দিক থেকে ভিন্নতা দেখে শিশু সাহিত্য চর্চা করা হয়, এবং নিবেদিত শিশু সাহিত্য সে সমস্ত বিষয় যত্ন রেখেই কাজ করেন। কিন্তু কেউ কেউ আজকাল আমি শিশু সাহিত্য বা বড়দের সাহিত্য মিলিয়ে বলবো এই কথা, যে 1 লাইন 2 লাইন 3 লাইনেও কবিতা লিখছেন। তো
এক নাম্বার। দ্বিতীয় যেটা সেটা দ্বিতীয়, এবং অনেকেই ছন্দ ছাড়াও, অন্তমিল ছাড়াও এবং পর্ব বিভাজনের নিয়ম কানুন লঙ্ঘন করেও শেষ দায়িত্বে অর্থাৎ ছড়া বা কবিতা বা পদ্য লিখতে চেষ্টা করছেন। এই বিষয়ে, এই দুটো বিষয় মিলিয়ে আপনার অবজারভেশনটা কি? ধন্যবাদ শাহিন ভাই, শামীম ভাই, আপনাকেও। এতক্ষণ পর্যন্ত আমি শাহিন ভাইয়ের কথাগুলো শুনলাম। শাহিন ভাই সম্পর্কে আমি একটু বলেই আমার কথাগুলো আমি শেষ করব। শাহিন ভাই তার লেখনীর মধ্য দিয়ে তার নিজস্ব একটা ধারা সৃষ্টি করতে পেরেছেন, যা ইতিমধ্যেই আমরা ওনার কবিতাগুলো পড়ে জানতে পারি, এবং তার প্রতিটি কবিতায় একটি স্বাতন্ত্রিক ধারা রক্ষা করে, যেটা যে তার কবিতা অন্য একটা কবিতা থেকে আলাদা করে তোলে। তার কবিতায় পরেই সেটা বোঝা যায় এটা শাহিন মাহমুদের কবিতা। আমি তার সেদিকে যাচ্ছি না, আমি আমার যে প্রসঙ্গটি আপনি উল্লেখ করেছেন ভাঙচুর নিয়ে, শিশু সাহিত্যে ভাঙচুর নিয়ে, আমি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, ভাঙচুর, নতুনত্ব, গবেষণা, এগুলো হয়েছেও এবং হবেও। তবে কিছু কিছু বিষয় আছে, একটা বিষয়ে আপনি সৃষ্টি করতে যদি যান, ভাঙচুর করতে যান, সে ভাঙচুর করে আপনি যদি টিকে যেতে পারেন তাহলে ওকে। আর এই ভাঙচুর, এরকম অনেক ভাঙচুর হচ্ছে, কিন্তু কোনটা কতটুকু টিকে যাচ্ছে সেটা মূল্যায়নের সময় হয়তো এখনো আসেনি, এবং ভবিষ্যৎ বলে দেবে সে ভাঙচুরের তার গবেষণার কিংবা তার এই যে বৈচিত্র্য নিয়ে আসার যে ঢংটুকু, এই ঢংটুকু পাঠক কতটুকু গ্রহণ করছে। আমরা যারা লেখালেখি করি তাদের মূল একটা লক্ষ্য থাকে, লক্ষ্যটা কি? পাঠকের কাছাকাছি পৌঁছে যাওয়া। একজন কবিতা যখন পাঠকের কাছে পৌঁছে যায়, সে একজন গবেষক হতে পারে, সে একজন কাব্যরসিক মানুষ হতে পারেন, কিংবা সে শখের ছলে কবিতা পড়তেন, যে যাই হোক, প্রথম উদ্দেশ্য এটা হচ্ছে আসলে লেখকের কবি তার লেখাটা পাঠকের কাছে পৌঁছা, পাঠকের মনে দাগ কাটা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে ভাঙচুরের কথা বলছেন, বিশেষ করে কবিতা নিয়ে অনেক ভাঙচুর হবে। শিশু সাহিত্যের ক্ষেত্রে যে ভাঙচুর গুলো হয়, যেমন ছড়া ধরেন, ছড়া, কিশোর কবিতা, গল্প, আপনি এক লাইন কিংবা দুই লাইন কিংবা তিন লাইন কাব্যের কথা বলছেন। কবিতা আসলে এক লাইনেও কবিতা হয়। ওই কবিতায় যদি আপনি কাব্যিকতা প্রকাশ করতে পারেন, আপনার ভাবটা প্রকাশ করে ফেলতে পারেন, এক লাইনেও কবিতা হয়ে যায়, এবং দু লাইনও কবিতা হচ্ছে, তিন লাইনও কবিতা হচ্ছে। কিন্তু আপনি এক লাইনে কিশোর কবিতা হয় না। আপনি যখন এক লাইনে কবিতা, কিশোর কবিতা হয় না, আপনাকে কিশোর কবিতা লিখতে গেলে তার একটা কিশোর মনের যে ভাবটা, ওই ভাবটা প্রকাশ করতেই হবে। কারণ কিশোর তো ভাবুক মানুষ, কিশোর তো সে তারুণ্যে যাওয়ার আগ্রহ, মানে অপেক্ষায় আছেন। তার মনের ভিতর কত রকম যে স্বপ্ন, তার মনের ভিতর কত রকমের যে আনন্দ, সেই স্বপ্ন এবং আনন্দ প্রকাশের একমাত্র মাধ্যম হচ্ছে তার কিশোর কবিতা। সে তার কিশোর কবিতায় তার স্বপ্নকে লালন করে, সে তার কিশোর কবিতায় তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে, সে তার কিশোর কবিতার মধ্য দিয়ে সে নিজের অন্তর্গত যে সৃষ্টিশীলতাটাকে প্রকাশ করার চেষ্টা করে। সো এখানে এক লাইন দিয়ে আপনি কিশোর কবিতার কোনো কিছু করতে পারছেন না, এখানে আপনাকে ভাবটা প্রকাশ করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ছড়া নিয়ে যে ভাঙচুর, অন্তমিলহীন ছড়া লেখার যে বিষয়টা আসছে, হ্যাঁ, এটা নিয়ে কাজ হচ্ছে, তবে সেটা টিকে থাকার মতো নয় বলে আমি মনে করি। কারণ সেরকম যে লেখাগুলো লিখেছে কেউ তেমন একটা মনে রাখছে না। কারণ কি? কারণটা একটা আছে। আমরা বৃষ্টি সবাই ভালোবাসি। বৃষ্টি যখন টিনের চালে পড়ে,
তখন যে মজাটা আমরা উপভোগ করি, যে আনন্দটা উপভোগ করি, টিনের চালের নিচে বসে ছন্দের থালায় বৃষ্টির যেই নৃত্য, সেটা কিন্তু আপনি দালানে বসে পাবেন না। কারণ সেখানে ছন্দটা থাকে না, সেখানে একটা সুর থাকে না। ঠিক সেই হিসেবে ছড়ায় যদি আপনি ছন্দটা না থাকে, একটা তাল যদি না থাকে, আপনি তালের সাথে যদি চলতে না পারেন, তাহলে ছড়াটা আপনার মনে দাগ কাটে না। কিশোর কবিতায় যদি আপনার আবেগ না থাকে, কিশোর কবিতায় যদি আপনার স্বপ্নের উদ্গীরণ না থাকে, তাহলে আপনার সেই মন কাটবে না, দাগ কাটবে না। হ্যাঁ, কিশোর কবিতায় অন্তমিল ছাড়াও কিশোর কবিতা লেখা যায়, এক্ষেত্রে আমি না বলবো না, কারণ এই সে পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, হচ্ছেও, এবং অন্তমিল ছাড়াও কিশোর কবিতা লেখা যায়। আর বর্তমানে যারা লিখছেন তাদের আমি অবশ্যই নাম বলছি না, কারণ অনেকে ভালো লিখছেন, আমার চেয়ে ভালো লিখছেন, এবং বেশ কিছু আছেন যেমন লেখা দেখতেই পড়তে ইচ্ছে করে। হ্যাঁ, এরকম বেশ কিছু লিখছেন চট্টগ্রামে, ঢাকায় এবং বিভিন্ন জেলায়। এখন তো আমরা আগে একটা ছিল, ওই যখন ইন্টারনেট ছিল না, আমরা ঢাকা চট্টগ্রাম নিয়ে কথা বলতাম, ঢাকার পত্রপত্রিকাগুলো দেখতাম, চট্টগ্রামের পত্রপত্রিকাগুলো দেখতাম, পত্রপত্রিকায় যা লেখা দেখতাম তাই করতাম। কিন্তু এখন তা নয়, এখন বিশ্বায়নের যুগে এখন আমরা দেশের বাইরেও যারা বাংলা ভাষাভাষী আছেন তারা চর্চা করছেন, সাহিত্য চর্চা করছেন, তাদের লেখাও আমরা অন দ্য স্পট পড়তে পারছি। তো সেই হিসেবে অনেকেই ভালো লিখছেন, আমি কারো নাম না বলছি, কারণ এই বিষয়টা খুবই সেন্সিটিভ, এটা না বলাই ভালো। তবে অনেকের লেখা আমার খুব বেশি ভালো লাগে, অনেকের লেখা আমি পড়ি, আমার সমসাময়িক, আমার জুনিয়র অনেকের লেখা আছে, খুব মুগ্ধ করে লেখাগুলো। আমার সিনিয়ররা তো আছেনই, তবে সিনিয়রদের মাঝে আমার যে লেখাগুলো কিশোর কবিতা হিসেবে ভালো লাগে তাদের নাম আমি সবসময় বলি, এবং আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সুজন বড়ুয়া, রাশেদ লোক, রহিম শাহ, হ্যাঁ, এদের লেখাগুলো আমার খুব ভালো লাগে, এবং এদের লেখাগুলো পরে পরে আসলে আমরা এই লেখক হওয়ার বাসনাটা আমাদের মধ্যে জেগেছিল। কারণ তখন থেকে শিশু পত্রিকা, বাংলা শিশু একাডেমি থেকে যে প্রকাশিত হতো শিশু পত্রিকা, বাংলা একাডেমি থেকে দাম শালিকের দেশ, তারপর লুৎফর রহমান রিটনের ছোটদের কাগজ, চলচ্চিত্র প্রকাশনা থেকে নবারুণ, এই ম্যাগাজিনগুলো পরে পরেই আমাদের মধ্যে লেখালেখি এবং লেখক হওয়ার বা লিখতে আমিও পারি এরকম একটা বাসনা সৃষ্টি হয়েছিল। তো তাদের নাম বলতেই হয়। ধন্যবাদ শামীম ভাই। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা পেয়েছি। আমি আসবো আপনার কাছে, এরপরে আবার আরেকটা কবিতা শুনবো, ওটা ভাইকে বলছি, তারপরে এখন আমরা আমাদের কাছে আসবো এবং আমাদের বিশ্বের সাহিত্য চর্চা নিয়ে আরো জানার চেষ্টা করবো। জনাব ফাহিম মাহমুদ, আপনি যদি বলতেন যে আপনার এই যাবৎকালের কাব্য কবিতা যেগুলো আপনি লিখেছেন, যদি কোনো দর্শক বা কোনো পাঠক আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কোন বইটা আপনি একদম প্রাধান্যতম ভিত্তিতে পড়তে বলবেন, যদি পড়তে চায়? ধন্যবাদ শামীম ভাই। আসলে আমার এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 5টি এবং উপন্যাস 3টি। উপন্যাসগুলো পাওয়া যাচ্ছে না, বাট আপনার কবিতার বইগুলো সব অনলাইন শপগুলোতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে রকমারি.com ইত্যাদি অনলাইন শপ এবং অন্যান্য অনলাইন শপগুলোতে আবার সব কাব্যগ্রন্থগুলো পাওয়া যাচ্ছে। আমি অবশ্যই আমার পাঠকদেরকে বলবো আমার সব কাব্যগুলো তারা চাইলেই কালেকশন করতে পারবে। আর যদি একান্তই না পারে, আমার রিকোয়েস্ট থাকবে, আবার সর্বশেষ যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে ওটার শিরোনাম, গ্রন্থের নাম হচ্ছে হেমু তস্করের পদাবলী। হেমু তস্করের পদাবলীতে এমন কিছু কবিতা আছে যে কবিতাগুলো পাঠকের ভালো লেগেছে, এবং যারা আবার কবিতা এখনো পড়েননি বা পড়তে চান তারা আমার এই কাব্যটি সংগ্রহ করে নিয়ে আমার কবিতাগুলো পড়তে পারবেন। এবং আমি বলবো এই কবিতা বইটি চাইলেই তারা কালেকশনে রাখতে পারে। আপনারা হেমু তস্করের পদাবলী কি আমরা পারি? আজকের
বন্ধুরা যদি আপনি যদি একটা কবিতা পড়ে শোনাতেন আমাদেরকে, আমরা একটু সাত কবিতা। আমি হেম তস্করের পদাবলীর কবিতা এই মুহূর্তে না পড়ে আমি একটি, যদি আপনি অনুমতি দেন, আমি এই প্রাদুর্ভাবের করোনা কালে আমি একটু রিসেন্ট লিখা একটা কবিতা পড়তে চাই শামীম ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, হতে পারে, বেশ ভালো। আচ্ছা আচ্ছা, পড়ছি। আমারই লিখা একটি কবিতা, শিরোনাম রিমাইন্ড মেসেজ। 120 বছর আগের বিশ্ব, আজ আজকের বিশ্ব মিলেমিশে একাকার। সেদিন পৃথিবীর মানুষগুলো কাঁদছিল, এখনো আবার মানুষগুলো কাঁদছে। স্প্যানিশ ফ্লু কেড়ে নিয়েছিল 5 কোটি প্রাণ, আর করোনা, আবার বিরান হবে পৃথিবী, আবার বিরান হবে পৃথিবী। বদলের খেলায় ছিন্ন হবে নিঃসঙ্গ যুগান্তরের পাতা। রিমাইন্ড তৈয়ম না ম্যালথাস তথ্য, গাণিতিক না জ্যামিতিক বিশুদ্ধতা, সূরা বনি ইসরাইল কিংবা সূরা তাহা, হয় যদি সত্য নাজিলের আলোক তরঙ্গ, তবে বসে পড়ো হৃদ মন্দিরের বিচারিক দপ্তরে। বুকের গভীরে যে 2 ইঞ্চি রক্তের প্রলেপ জমেছে, ছিঁড়ে ফেলো হ্যাচকা টানে। রক্ত না হয় ঝরল কিছু, রক্ত না হয় ঝরল কিছু। ফিরে এসো বিশুদ্ধতায়, ফিরে এসো বিশুদ্ধতায়। ধন্যবাদ শামীম ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার কবিতাটা। এই বিপদকালীন সময়ের একটা সুন্দর উপস্থাপন। তো এই পর্যায়ে কবি ইসমাইল জসিমের কাছে আসবো। আমরা নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি এবং সাহিত্যের সূচনা বা বিকাশ, মানে নিজ নিজ সাহিত্যের সূচনা বিকাশ নিয়ে আলোচনা হলো। আপনাদের কাছ থেকে অনেক সুন্দর কথা শুনেছি। তো ইসমাইল জসিম এখন একটা কবিতা, ওনার ছোট গ্রন্থ, যেটা এ যাবৎ তার আলোচনা করবো, যেটাতে উনি শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন, খালেদ শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন, সেখান থেকে যদি আমাদেরকে একটা কবিতা শোনাতেন তাহলে খুব ভালো হতো। কি মনে করেন আমরা কবি ইসমাইল জসিম, আমরা কি শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমি আমার সেই বইটি থেকে একটি লেখা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। একটা মিনিট আমাকে একটু। দুঃখিত শামীম ভাই, আসলে আমি বইটা এখানে নিয়ে রাখিনি সে কারণে। হ্যাঁ, আপনি আমাকে বলছেন আমি যে বইটি থেকে পুরস্কৃত হয়েছিলাম সে বইটির একটি লেখা পাঠ করার জন্য। আমার বইটি হচ্ছে এই কিশোর কবি কিশোর ও মেঘবালিকা। বইটি বেরিয়েছিল ঢাকার সাহিত্যকাল থেকে। সেটিতে 1913 সালে চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত প্রথমবারের মতো অধ্যাপক খালেদ শিশু সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিল যৌথভাবে। আমার সাথে যিনি পেয়েছিলেন কবিতায় হাসনাত আমজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে লেখাপড়া করেছেন তিনি, এবং তার কবিতাগুলো আসলে খুব চমৎকার কবিতা। তো সেই সাথে আমাকেও সম্মানিত করেছেন, সেজন্য চট্টগ্রাম একাডেমিকে এবং জুরি বোর্ডকে ধন্যবাদ জানাতে হয়। সেই বইটি থেকে আমি একটা লেখা পাঠ করছি, কিশোর কবিতা, তবে একটু অন্যরকম কিশোর কবিতা। তোমার জন্য রঙিন শাড়ি। ময়না, কেমন আছিস? কোথায় এখন থাকিস? ভালোবাসার পাত্রটাকে কি নামে তুই ডাকিস? হাবলু, ডাবলু কিংবা বাবলু, যে নামেই তুই ডাক। তেমন কি আর যায় আসে কার? ওসব কথা রাখ।
আমার খেলার সঙ্গী ছিল পুতুল, ময়না পাখি। তোদের ভালোবাসার স্মৃতি কেমন করে আঁকি? পুতুল এবং ময়না ছিল খুবই মাখামাখি। চোখের আড়াল হলেই দুজন করত ডাকাডাকি। ময়না, তোর জন্যে পুতুল আমার রঙিন পাড়ের শাড়ি কিনেছিল চকবাজারের ওড়না হাউস থেকে। সোনার নূপুর, মতির মালা এসব কিছু রেখে খাঁচার বাঁধন মুক্ত পেয়ে কোথায় দিলে পারি? ময়না পাখি, তোর বিরহের দুঃখটাকে কোথায় গোপন রাখি? ময়না, কি তোর মনে আছে পুতুল পেয়ে নিজের কাছে বলেছিলে আরজি দিয়ে তুই, হাত দুটি তোর একটুখানি ছুঁই? যাক, ওসব কথা থাক। শ্যামা পাখি বলল সেদিন তুই করেছিস বিয়ে। বল না সুইট ময়না পাখি, আমি কি তোর পর? কাশের টুপর মাথায় দিয়ে কে সেজেছে বর? গাদা তো নয় কিংবা শালিক, ওহ বুঝেছি, টিয়ে। বেশ করেছিস, জয় করেছিস টিয়ে পাখির মন, ভালোবাসায় রাঙিয়ে নিস তোদের জীবন। যেখানে থাক, যার সাথে থাক, সুখে থাকিস। আমার দেয়া ভালোবাসা যত্নে রাখিস। ধন্যবাদ শাহিন ভাই, শামীম ভাই। জসিম ভাই, অসাধারণ লাগলো আপনার এই কবিতা। আমি বইটি পেয়েছি, আমার কাছে আছে। প্রতিটা কবিতাই অসাধারণ এই কিশোর গ্রন্থের। আপনার লেখাগুলো সত্যি মনে রাখার মতো, এবং কিশোর মননকে চিন্তা করে আপনি লিখেন। বেশ, আমার কাছে বেশ ভালো লাগে। আমি কবিতাটা তো বেশ আগেই পড়েছি, তবে আমাদের যারা এই কবিতার সাথে পরিচিত না অনেকেই আছেন এই অনুষ্ঠান দেখেন, এজন্যই আমি কবিতা থেকে আসলে শোনার জন্য বলেছি। তো শাহিন ভাইয়ের মূল্যায়নটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আমরা যদি আরেকজনের লেখাগুলো পড়ি এবং সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, তাহলে আমাদের সাহিত্য চর্চার মন উর্বর হয় এবং আমরা সর্বোচ্চ করি আমাদের নন্দন তাত্ত্বিক চর্চাটা আমাদের মাঝে সমৃদ্ধ লাভ করবে। তো এই বিষয়ে এবং আজকে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের আসলে জিজ্ঞাসা তো অনেক, কিন্তু আমরা ইতিমধ্যে প্রায় 58 মিনিটের মতো আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের, 1 ঘন্টা হয়ে যাচ্ছে কিছুক্ষণের ভিতরেই। তো শেষ করব, সর্বশেষ যে বিষয়গুলো নিয়ে আমার একটা বিষয়, সেটা হলো লেখালেখি করেন আপনারা। আমরা লেখালেখি যারা চর্চা করি তাদের এক একজনের এক একটা বিষয় থাকে। এটা আমি একটা জসিম সাহেবের কথা থেকে বুঝতে অলরেডি পেয়েছি যে তিনি বলেছেন যে লেখার সময় পাঠকের বিষয়টা মাথায় থাকতে হবে। তো এইগুলো নিয়ে অনেক কথা আছে। কেউ কেউ বলেন যে আমি লিখি মনের আনন্দের জন্য, কেউ কেউ বলেন যে আমি পাঠকের জন্য লিখি, কেউ কেউ বলেন যে আমি এমন কিছু লিখে যেতে চাই যেটা এখনকার সমাজ হয়তো সেটা সমাজবিদ নাও হতে পারে। আজ থেকে 100 বছর পরে রবি ঠাকুরের মতো বলে যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আমাকে যেন কৌতূহল করে মনে রাখেন। তিনি কিন্তু সমকালীন সময়ও মূল্যায়ন পেয়েছিলেন, কিন্তু জীবনানন্দ বেলায় সেটা ঘটেনি। ঠিক একই বিষয়টা যদি আপনাদেরকে বলি যে আপনাদের কাব্য চর্চার ভাবনাটা কেমন, আপনারা কি কাব্য চর্চা করার সময় বা সাহিত্য চর্চা করার সময় পাঠকের দিকটা মাথায় রেখে করেন, নাকি নিজের আনন্দে চর্চা করেন, নাকি কোনো এটা শাহিন মাহমুদের কথা থেকে এসছে অলরেডি, উনি কোনো আদর্শকে মাথায় রাখেন না। তো তারপরেও একটা জিজ্ঞাসা থেকেই যায়, তাহলে কি জন্য সাহিত্য চর্চা করেন আপনারা? আমি দুজনের কাছে একই প্রশ্ন করলাম, সর্বশেষ বাক্যটা দিয়ে এসে থামলাম যে কি জন্য আপনারা সাহিত্য চর্চা করছেন। বলবেন শাহিন মাহমুদ প্রথম। আমি শাহিন মাহমুদকে আহ্বান জানাবো এই কথাটা বলার জন্য, এই বিষয়টা উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ শামীম ভাই। কথাগুলো একটু ভেঙে ভেঙে এসছে, যার কারণে আবার যদি রিপিট করেন আমার মনে হয় ভালো হবে একটু কাইন্ডলি। হ্যালো শামীম ভাই। হ্যাঁ, আমি যে বিষয়টা বলেন। মূল সারাংশ হলো কাব্য চর্চা বা সাহিত্য চর্চার পেছনে আমাদের পাঠকের কথা আমরা মাথায় রাখি কিনা,
বা আমরা কি জন্য রেখি, আনন্দের জন্য? আমি আপনার কথাই বলবো, আপনি কি জন্য সাহিত্য চর্চা করেন, এই প্রশ্নটা রেখেই শেষ করতে চাই মানে আজকের আলোচনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কাব্য চর্চা করি মূলত, বিশেষ করে আমি আমি কবিতা লিখি আমার সমকালকে ধরার জন্য। আমি সমকালের বিষয়বস্তুকে নিয়ে কবিতা লিখি। আমার কবিতায় সমকাল, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র, দেশ, আহ, পরিবেশ সবকিছু মিলে আমি কবিতা লিখি। আমার কবিতায় সমকালকে প্রাধান্য দেওয়া হয়। আর আমি অবশ্যই নিজের জন্য লিখিত বটেই, সমাজকে বদলানোর জন্য মূলত কবিতা লিখে থাকি। আমার কবিতা যদি সমাজকে কিছুই দিতে না পারে, তাহলে ওই কবিতা লিখে তো কোনো লাভ নেই। শুধু মানে সাদা পৃষ্ঠার মধ্যে যদি আমি একটা অক্ষর বসিয়ে যদি ওই পৃষ্ঠাটাকে অনেক মহামূল্যবান করে ফেলতে পারি, একটা কবিতার একটা দুটি পংক্তি যদি মহাকাব্য হয়ে যায়। কবিতা তো একজন রাজনৈতিক কবি যে একটা কবিতা পড়লেন, পাঠ করলেন, সেই কবিতার বা স্ফুলিঙ্গ উনি বোমা ফাটিয়ে দেশটাকেও স্বাধীন করে ফেললেন। আজকের এই যে বঙ্গবন্ধুর কথা বললাম, এই আমাদের কবিতায় যদি আমরা এই বিষয়গুলো আমাদের দেশকে মানে দেশের অসঙ্গতিকে যদি তুলে আনতে না পারি, দেশের কথা যদি তুলে আনতে না পারি, অন্যায় অত্যাচারের কথা যদি তুলে আনতে না পারি, নিপীড়িত মানুষের কথা যদি তুলে আনতে না পারি, তাহলে ওই কবিতা লিখে তো কোনো লাভ নেই। আমি মূলত অবশ্যই জনগণের এবং দেশের কথা ভেবে, জনগণের কথা ভেবে এবং সমাজ বদলানোর হাতিয়ার হিসাবে আমি কবিতা লিখি। শামীম ভাই, ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর কথা জানলাম আপনার কাছ থেকে। এই বিষয়ে যদি কবি ইসমাইল জসিমকে বলি যে কি জন্য আপনি কবিতা লেখেন, আপনার কবিতার গন্তব্য কোথায়, বা আপনি কি নিজে আনন্দের জন্য লেখেন নাকি সমাজ বদলের জন্য লেখেন? কবিতা সমাজ বদলের হাতিয়ার, আর কবিতা হচ্ছে সময়ের প্রতিচ্ছবি। শাহীন মাহমুদ ভাইয়ের কথার রেশ ধরেই বলছি, যে কবিতা আপনার সমাজকে বদলাতে পারবে না, আর যে কবিতা আপনাকে সময়ের প্রতিচ্ছবি প্রতিফলিত করতে পারবে না, আপনাকে দর্পণ দেখাতে পারবে না, সে কবিতা সার্থক হয়ে ওঠে না। কবি মাত্রই লিখে আসলে মনের আনন্দে, এটা স্বতঃস্ফূর্ত একটা বিষয়। আপনি জোর করে যেমন কবিতা লেখা যায় না, ঠিক তাকে যদি আপনি উদাহরণ দেন, একজন ঘোড়াকে টেনে আপনি নদীর পাড়ে নিয়ে যেতে পারেন, কিন্তু পানি পান করাতে পারবেন না। ঠিক একইভাবে কবিতা আপনি জোর করে লেখাতে পারেন, কিন্তু কবিতা হয়ে উঠবে কিনা সন্দেহ। তো কবি যখন তার কবিতা লিখে, তার স্বতঃস্ফূর্তভাবে তার লেখাগুলো তার ভেতর থেকে আসতে হবে। তো মনের আনন্দেই বলা যায় আসলে লেখা, কিন্তু এখানে শেষ পর্যন্ত একটা উদ্দেশ্য থাকে। আমি মনের আনন্দে তো অনেক কিছুই করি, কেন কবিতা লিখছি? এই কবিতাগুলো শুরুতে যে বললাম, শাহীন মাহমুদ ভাই বললেন কবিতা সমাজ বদলের হাতিয়ার, সময়ের প্রতিচ্ছবি। হ্যাঁ, আমাদের লেখাগুলোই মূল উদ্দেশ্য সেটাই। এবং বিশেষ করে কিশোর কবিতার কথা যখন বলি, সমাজ বদলের কথা যদিও নাও আসতে পারে, কিন্তু কিশোর কবিতা কিশোরের মন মানসিকতা নিয়ে কাজ করে, কিশোরকে উজ্জীবিত করে, কিশোরের সৃষ্টিশীলতাকে উস্কে দেয়, কিশোরের যে ভাবনাটুকু, সে ভাবনাটুকুকে আগে নিয়ে যেতে সাহায্য করে। যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কিশোর কবিতা কেন প্রয়োজন? কিশোর কবিতা ও কারণেই প্রয়োজন, আসলে লেখার ওখানেই কাজ করার এক সুযোগ রয়েছে একজন কিশোরের প্রতিভাকে বিকশিত করার জন্য, তার মনন এবং মননশীলতাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, তার সৃষ্টিশীলতাকে আপনি উস্কে দেওয়ার জন্য কিশোর কবিতা বেশ ভূমিকা পালন করে। কারণ একজন কিশোর যদি সেই পরিচ্ছন্ন মন নিয়ে তার নিজেকে গড়ে তুলতে না পারে, সৃষ্টি করতে না পারে, নিজেকে যেই তার ভেতর যে জিনিসটা আছে তাকে প্রকাশ করতে না পারে,
তাহলে সে একজন যুবক হয়ে উঠতে পারবে না, দেশের জন্য কিছুই করতে পারবে না। একজন কিশোর যদি তার মনোবিকাশ যদি সঠিকভাবে না হয়, সে কখনো একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। সেখানেই আমাদের কিশোর কবিতার কাজ। আলটিমেটলি আমাদের এই কিশোর কবিতা সমাজ বদলের একটা হাতিয়ার হয়ে দাঁড়ায়। আমাদের এই কিশোর কবিতা মানুষকে সৃষ্টি করার কাজে ব্যর্থ থাকে। যে আমাদের সে উদ্দেশ্য লুকায়িত থাকে, যদিও বা কোনো উদ্দেশ্য নিয়ে লেখা নয়, মনের আনন্দেই লেখা। এবং এই লেখাগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি পাঠকের কাছে গিয়ে না পৌঁছবে, একজন কিশোরের মনকে ছুঁয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই লেখা হয়ে উঠছে না। তো আমাদের সার্থকতা তখনই হয় যদি আমরা একজন কিশোরের মনকে পরিবর্তন করাতে পারি, একজন কিশোরের মনকে আরো উদ্বেলিত করতে পারি, তখন আমাদের সেই শিশুর কবিতার সার্থকতা আসে। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি তিনটা বিষয় অবতারণা হয়েছে। আমরা সাহিত্যতাত্ত্বিক যারা আছেন, যেটা আমি বলবো এরিস্টটল থেকে শুরু করে আমাদের পাণিনি বা ভারতীয় সাহিত্যতাত্ত্বিকগুলো চর্চা করেছেন সাহিত্যের ধারাগুলোর ভেতরে। একটা হলো সমাজ বদলের জন্য, আর একটা হলো আনন্দের জন্য। এই দুটো ধারা আসলে কেউ কেউ করেছেন। তো আমি সেটাই বলবো, আপনাদের দুজনের আলোচনা থেকেই এসছে যে আপনারা দুজনে একটাতে থাকতে যাচ্ছেন না, দুটোই সমর্থন করছেন। আমার কাছে বিষয়টা তাই মনে হয়। আসলে একেবারে মনের আনন্দ খেলা হয়, হ্যাঁ ঠিক আছে, অনেক সময় সমাজের অনেক অসঙ্গতি দেখে অনেক কষ্টে বিক্ষুব্ধ হয়ে উঠে মন, এখন কিন্তু আনন্দ হিসেবে তো এই বিষয়টা আমি যে বিষয়টা বলবো সেই বিষয়টা হলো যে কি এইভাবে যদি সাহিত্য কম্বাইনেশন হয়ে এগুতে থাকে তাহলেই সেটা একটা গতি পায়। কিন্তু যখন আমরা দেখি যে একবারে সাহিত্যের ভাষা শুধু দ্রোহই থাকবে, কিন্তু তখন তার লেখা সমকালীন এবং সমকালীন অসঙ্গতি নিয়ে লিখবে, এবং সমকাল শেষ হয়ে যাওয়ার পরে তার লেখা হয়তো বা সে থাকে না। আবার কেউ কেউ শুধু মনের আনন্দের জন্য লেখেন, তখন দেখা গেল কি যে এক বেলায় বসে এক সময় বসে সেই আমরা ছোটবেলার দস্যু বনহুর পড়েছি, কেউ পড়িনি এরকম কেউ নেই, কিন্তু এখন সেটা আলোচনা সমালোচনা আসে না। অর্থাৎ সেই সাহিত্যটা তখনই আমার কাছে আমার মনে দাগ কেটেছিল এবং একটা পড়ার পরে আরেকটা পড়তে ইচ্ছে করতো, কিন্তু কিছুক্ষণ পরে বা এক সপ্তাহ পরে বা এক বছর পরে অথবা 6 মাস পরে 10 বছর পরে সেই লেখার আর কোনো আবেদন মনের ভেতর থাকে না, সেগুলো তখন আর হারিয়ে যায়। সেই কবি সেই লেখকও সেই সমকালীন ধারা থেকে বেরিয়ে কালোত্তীর্ণ হতে পারে না। তো কিন্তু যারা এটুকু মাথায় রাখেন যে সমকাল থাকবে এবং কালোত্তীর্ণ লেখাও থাকবে, যেখানে দুঃখ যন্ত্রণা জঞ্জা বিক্ষুব্ধ মানুষের অধিকারের কথা থাকবে, সমাজ বদলের হাতিয়ারের কথা থাকবে, তাহলে সেটা অবশ্যই টিকে থাকবে কালের গহ্বরে, সেটা হারিয়ে যাবে না। আপনাদের দুজনের কথা থেকে ওই এ ধরনের কথাই এসছে। আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আমার মতো এই নগণ্যের আহ্বানে কবি শাহীন মাহমুদ সাড়া দিয়েছেন। এবং আমি শ্রদ্ধাভাজন বলবো আমার ইসমাইল জসিমকে, কারণ ইসমাইল জসিম আমার সমসাময়িক, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি সৌদি আরবে অনেকটা নির্লিপ্ত ছিলাম, আমাকে খুঁজে বের করেছেন কবি ইসমাইল জসিম। আমি মনে করব যে এক্ষেত্রে তার অবদান ছিল, আমি এটা স্বীকার করি। এবং আমি জানি না আমি আবার হারিয়ে যাই কিনা, যদি কখনো হারিয়ে যাই ইসমাইল জসিম যেন আমাকে পিছন দিয়ে খোঁচা দিয়ে আবার সাহিত্য জগতে নিয়ে আসেন। আমি আশা করব, আমি চেষ্টা করব যে অন্তত পক্ষে শিশু সাহিত্যের প্রবন্ধের জগতে কিছু একটা করার জন্য। এবং এই বিষয়টা নিয়ে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যদি আপনাদের কোনো কথা থেকে থাকে তাহলে আমি আপনাদের দুজনের জন্য 1 মিনিটের ভিতরে কিছু কথা বলার জন্য সুযোগ দিতে পারি, কারণ আমাদের অলরেডি 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে। দুজনকে যদি 1 মিনিট করে সময় দেয় তাহলে 10 মিনিটের ভিতরে শেষ হবে। বলবো কৃতজ্ঞতায়, ইসমাইল জসিম ভাই আমার বন্ধু ভাজন মানুষ, প্রিয় মানুষ, খুবই প্রিয়জন। উনি আপনার সন্ধান দিয়েছেন এবং বলেছেন আপনি সাহিত্য নিয়ে কাজ করেন এবং একজন সাহিত্যিক মানুষ। ইসমাইল জসিম ভাই কতটুকু আমার প্রিয় সেটা মানে
আমি বলে তো বুঝাতে পারবো না। তবে ওনার এই যে উনি ওখানে বসে সৌদিয়ায় বসে সাহিত্য চর্চা করে যাচ্ছেন এবং আমাদের দেশের সাহিত্য চর্চা যারা করছেন তাদের সাথে যে লিঙ্ক আপ উনি ডেভেলপ করে রেখেছেন, প্রতিটা মুহূর্তে আমার মনে হয় ওনার কর্মস্থান যদিও সৌদি আরব নয়, উনি ওনার মন পড়ে আছে আবার বাংলাদেশে আবার চট্টগ্রামে। কারণ উনি এমনও দেখা গেছে বই মেলার আগে পরে কিংবা কখনো সখনো একদম হুটহাট ডিসিশন নিয়ে উনি চট্টগ্রাম চলে আসছেন, শাহিন ভাই আমি তো চট্টগ্রামে। একান্ত হৃদয়ে যদি সৃজনশীল এই মনোবৃত্তি না থাকে এবং এই সাহিত্য বাসনা যদি না থাকে, সাহিত্য সৃষ্টির যে একটা ঝর্ণা এটা যদি প্রবাহিত হতে না থাকে, তাহলে কাউকে দিয়ে এমন শক্তি কেউ সঞ্চার করে এভাবেই হতে পারে না। উনি যেখানে থাকুন সাহিত্য চর্চা চলবে অবিরল, এবং আপনিও সাহিত্যর সাথে আছেন, থাকবেন, এবং আমাদেরকে বিশেষ করে আমাকে সুযোগ দিলেন তার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। ইসমাইল জসিম ভাই আপনার সাথে একটা ব্রিজ বিল্ডিং করে দিল, তার জন্য অবশ্যই তাকে কৃতজ্ঞতা জানাই। সামনে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আমি শাহিন মাহমুদ ভাইয়ের এতক্ষণ পর্যন্ত কথাগুলো শুনলাম। আমি আসলে সবচেয়ে বেশি কৃতজ্ঞ শাহিন মাহমুদ ভাইয়ের কাছেই, কারণ তিনি আমার একজন খুব প্রিয় মানুষ, আমার বড় ভাইয়ের মতো। আমি তাকে বড় ভাইই জানি, এবং তার সাথে আমার একটা শুধু এই ব্যক্তিগত নয়, শুধু পারিবারিক ভাবেও আমরা সম্পর্কিত। সেই জন্য তার লেখাগুলো নয়, শুধু তার লেখা নয়, একজন ব্যক্তি চাইন হিসেবেও আমি ওনাকে বেশ পছন্দ করি। এবং শামীম ভাই আমার দীর্ঘদিনের পরিচিত এখানকার প্রবাস জীবনে। দীর্ঘদিন বলতে আসলে তেমন দীর্ঘদিন নয়, 3-4 বছরের উপরে হবে না। তো এই শাহিন ভাই, শামীম মাহমুদ আমাকে শামীম ভাই আমাকে নক করেছিলেন কোন এক মাধ্যমে। শেষ পর্যন্ত আমরা একটা সংগঠনও করেছিলাম, এবং সাহিত্য নিয়ে আমি যেখানেই থাকি না কেন, আপনারা নিশ্চয় জানেন এবং বলেছেন, আমি যেখানেই থাকি না কেন সাহিত্য নিয়ে কাজ করতে ভালোবাসি। সেই প্রেরণাতেই আমরা এখানে একটা সাহিত্য সংগঠন করেছিলাম, প্রবাসী সাহিত্য সংগঠন, এবং সেই হিসাবে আমরা শামীম ভাইকে পাই। শামীম ভাই একজন লিখেন, অনেকদিন আগে থেকেই লিখতেন, আমার সমসাময়িক লেখক, কিন্তু মাঝখানে আসলে আমরা হারিয়ে গিয়েছিলাম। সেই হারানো শক্তি আবার ফিরে পেয়ে শামীম ভাই স্ব-উদ্যোগে আবার বেরিয়ে আসছেন সেই খোলস থেকে, এখন আবার লিখছেন। আমরা আশা করি এই লেখা যেন আমৃত্যু থাকে, এবং আমরা যারা লেখালেখি করি তাদের আসলে কোনো বিরতি নেই, থাকতে পারে না, তাদের সচল থাকতে হয়। একজন লেখক বলেছিলেন, লেখালেখির কাজ হচ্ছে দৈনিক শ্রমিকদের কাজের মতো, আপনি যতক্ষণ লিখবেন ততক্ষণ লেখা, আপনি গ্যাপ দিচ্ছেন মানে তো গেছেন, তার মানে গ্যাপ নেই এখানে, আপনি লিখতেই যাবেন, লিখেই যাবেন, সচল থাকতেই হবে আপনাকে, মনের আনন্দে, নিজের তাগিদে, ভেতরে যে আপনার একটা ভেতরে যে উদ্গীরণ হয় লেখা, যে মানসিকতা আপনাকে বসে থাকতে দেবে না, আপনাকে লিখতেই হবে। সো আমরা যেন সেই শেষ পর্যন্ত এরকম লিখতেই যেতে পারি, সবার প্রতি আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। এবং ধন্যবাদ শাহিন ভাইকে, ধন্যবাদ শামীম ভাইকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আজকের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা দূর দূরান্ত থেকে অথবা আমার কাছ থেকেই এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, দেখেছেন, তারা অনুষ্ঠান উপভোগ করে আমাকে কৃতার্থ করেছেন, আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।